এই ঘটনাটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ওদের দুজনকার ব্যাপার আমি ঠিক অতটা জানি না। মানে ওই ছোট। দুজনের যে যারা মারা গেছেন, হ্যাঁ, অর্থাৎ যে ভদ্রলোক ওনার কি নাম? ওনার নাম হলো মানস আর ওর বউয়ের নাম হলো অম্বিকা দাস। মানস দাস। দাস আর অম্বিকা দাস। আচ্ছা, এদের পরিবারে আর কে কে সদস্য ছিল? এদের পরিবারে আরেকটা ছোট বাচ্চা আছে, 9 বছর বয়স, 3-তে পড়ে। কি কি নাম তার? ওম দাস। আচ্ছা, যখন ঘটনাটা ঘটে ঠিক কোন সময় ঘটনাটা ঘটেছে বলে মনে হচ্ছে? আমরা ঠিক জানি না, আমরা তো ঘুমিয়ে গেছিলাম কালকে, আমাদের একটু প্রবলেম ছিল, মানে আমাদের ওইদিকে একটা বিয়ে বাড়ি ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করে এসে পর যখন আসছি 11:30 বাজে, দিয়ে এসে পর আমরা তো পুরো ঘুমিয়ে গেছি, দিয়ে ঘুম থেকে উঠে পর মানে অতটা আন্দাজ করতে পারছি না, ঘড়িটা অতটা দেখিনি, তখন এসে পর বাচ্চাটা উঠাচ্ছে। দিয়ে যখন উঠে পর আমার বাবা ছোট, আমার বাবা গেছে, যখন দেখছে ওর মাকে মার্ডার করে দিয়েছে। দিয়ে আমার বাবা এসে পর, ও তো হিংস্র হয়ে গেছে না, ছুরিটা দেখাচ্ছে সবাইকে যে মেরে দেবো, বাবাকে বলছে তুই এলে তোকে কেটে দেবো। এবার একজনের পক্ষে তো সম্ভব নয় ওকে হ্যাঁ, ধরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকেও তো মেরে দিতে পারে। এতে বাবা প্রাণের ভয়ে এসে পর সবাইকে জড়ো করেছে। এবার জড়ো করতে করতে দেখে ও পুরো ডেট হয়ে গেছে, মানে মানুষটা ছোট একটু ডেট হয়ে গেছে, ওর মেয়ে, ওর বিয়ে বউকে মেরে। ও কি গলায় হ্যাঁ, গলায় দড়ি নিয়ে পুরো ডেট। আচ্ছা, তাহলে আপনার ওই যে যে আপনার ভাই হয় সম্পর্কে, ওই মানস ইয়ে কি নাম ওই ওম বাচ্চাটির? দাস। ওম দাস তো সম্পর্কে ভাই হয় ভাই আপনার। হয়। তাহলে আপনি আপনাদেরকে এসে যখন হ্যাঁ, ডাকছে, ডাকার পর আপনার বাবা গেছে হ্যাঁ, ঘটনাস্থলে। হ্যাঁ, ঘটনাস্থলে যাওয়ার পর যেয়ে দেখছে তখন উনি আরো অ্যাগ্রেসিভ হয়ে গেছেন হ্যাঁ, এবং তখন আপনার কাকিমাকে অলরেডি মেরে দিয়েছে। মানে মেরে দিয়েছে। তখন রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে উনি আরো লোকজন ডাকতে এসে যেয়ে তারপরে যখন গেছেন যেয়ে দেখছেন উনি গলায় দড়ি দড়ি নিয়ে নিয়ে। ঝুলে গেছে। আচ্ছা, আপনার যে কাকু, ইনি কি মানসিক ভারসাম্যহীন ছিলেন? হ্যাঁ, প্রবলেম ছিল। প্রায় 2026-এই বটে, ওই সেপ্টেম্বর মাস করে 4 তারিখ করে ওই বর্ধমান হেলথ ওয়ার্ড একটা হাসপাতাল আছে মানসিক, ওখানে ভর্তি করে। ওখানে মাসে মাসে টাকাও নেয় 7,000 করে, দিয়ে 6 মাস হয়। দিয়ে এই ফেব্রুয়ারি মাসের ডিসেম্বর মাসে লাস্ট উইক করে আসে, তাহলে জানুয়ারিটা ভালোভাবে থেকেছে, আর ফেব্রুয়ারি লাস্ট উইক করে আবার এরকম করছে। দিয়ে মার্চটা পুরোটাই চলেছে, আবার জুন জুলাই মানে জুনটা গোটাগুটি করতে করতে লাস্ট উইককে একবারে মেরে দিল। মানে তখন আরো হিংস্র হয়ে গেছে। এবার ওষুধ টষুধ খাচ্ছে, ফেলে দিচ্ছে এখানে ওখানে, কোনো ডাক্তার ডাক্তার দেখাচ্ছে না, লোককে বলছে, লোককে মেরে দিচ্ছে, এই করেছে, মানে কেমন টাইপের একটা আলাদা অদ্ভুত মানুষ হয়ে গেছিল। আচ্ছা, উনি এই যে মানসিক অবসাদে ভুগতেন না মানে মস্তিষ্কের বিকৃতি কি মনে হতো? মানে ওনার কি মানসিক অবসাদ বা কোনো একটা কিছু এরকম মনে হতো সবসময়? না, দেখে কিছু মনে হতো না, মনে হতো ভালো, সবার সঙ্গে কথা বলছে, কিন্তু সারাদিন সারাদিন তো কাজ করতো, ও তো কৃষক, চাষবাস সবই করতো, ভালোই করতো চাষ, এমন না যে চাষ উল্টোপাল্টা করে দিচ্ছে, যেমন যা ট্রিটমেন্ট করে সব ধানের টানে সব ভালোই ট্রিটমেন্ট করছে। তাহলে ওনাকে যে হোমে পাঠানো হয়েছিল, এই হোমে পাঠানোর সময়ও কি উনি কাজকর্ম করতেন? হ্যাঁ, আগে হোমে পাঠানোর সময় কাজ করতো। আর সন্দেহ করতেন নাকি? সন্দেহ করতো। আচ্ছা, এই যে ঘটনাটা, এই ঘটনাটাতে কি কোনো ওর স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়েই কি এই খুন? আমরা যেহেতু জানি যে সন্দেহ করতো, এরপর ওদের দুজনের মধ্যে পুরোটা তো বলতে পারছি না এবার। হ্যাঁ, আপনারা তো আলাদা থাকেন। আলাদা আলাদা তাহলে থাকি। আপনাদের এই যে পরিবারটা, এই পরিবারের বড় কি? বড় এই যে আমার জেঠু, আচ্ছা, ওনার কি নাম? মৃণাল দাস। আর আপনার আমার বাবা, হ্যাঁ, আমার যিনি মারা গেছেন? সে মেজো মানস দাস, আর আমার বাবা ছোট সঞ্জয় দাস। আচ্ছা, তাহলে এই যে আপনার নাম? রানী দাস। তাহলে এই যে ঘটনাটা যখন ঘটে, এই যে তার আগে যে যখন হোমে নিয়ে যাওয়ার আগে যে ঘটনা, সেই হোমে নিয়ে যাওয়ার আগে উনি কি কোনো নেশা বা ওই ধরনের কিছু করতো? কোনো নেশা করতো না, কোনো কিছু নেশা না। কিচ্ছু হবে না, চিন্তা নেই। আচ্ছা, এই যে উনি যে মানে সন্দেহের বশবর্তী হয়ে ওনার মধ্যে কি একটা মানসিক রোগের জন্ম নিয়েছিল? সন্দেহটাই কি ওনার মানসিক রোগের কারণ বলে মনে হচ্ছে? এটাই মনে হচ্ছে, সন্দেহটা আমার মানসিক কারণ। কিন্তু আমার ঠাকুমা যখন 2022-এ মারা যায়, তখন একটা প্রচুর জোরে আঘাত পেয়ে গেছিল মাথায়। তখন থেকে আস্তে 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 এরকম হলো, তারপরে মাঝে ঠিকও হয়ে গেল, ভালো চিকিৎসা চললো, প্রায় 2 বছর ঠিকই ছিল, 24-25 ঠিকই ছিল, আবার 26 থেকে আবার এরকম শুরু করেছে। আচ্ছা, বিয়ের মানে আপনার কাকার যে বিয়ের বা জেঠুর যে বিয়ের সময় থেকেই কি এরকম না, সন্দেহ বা এইটা ছিল? না না, সন্দেহটা কতদিন ধরে ছিল?
বিয়ের আগে পর্যন্ত ছিল না, এই যে ঠাকুমা মারা যাবার পর থেকে এরকম হয়েছে, ঠিক 2022 করেই হয়েছে প্রবলেমটা। এই যে ওনার স্ত্রীকে যে উনি কি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে এরকম সেটা কিছু, বোঝা যেত না, এরকম যে কি কিছু বলছে ওকে কিছু মানে ওকে কিছু বলতে না, সেটা আমাদেরও বোঝাতোই না। মানে ও স্ত্রী আপনাদের কাছে কোনোদিন না। কিছু বলতো না, যে আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেননি না, যে খালি এই বলতো যে ফোনটা নিস না, ফোনটা দিস না, ফোনটা নিস না, এটাই ওদের খারাপ। ওদের ফোনটার মধ্যে প্রচুর হুম। প্রবলেম ছিল, ও বলছিল দিস না। হুম। কে ছোট বলতো মা- দিস না? মানে ছোট একটু বলতো ফোনটা ছোট মাকে না নিতে, তো ছোট মা ফোনটা ছোট একটুকু দিয়েও দিয়েছিল, মানে যে মারা গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখতো আর করতো, তাও কিছু কোনো প্রমাণ পায় না, তাও মনের মধ্যে সন্দেহ যে কোনো রিলেশনে আছে, কিন্তু একবারই চলে গেল। আচ্ছা, এই যে মানে ওনার মধ্যে যে একটা সন্দেহ জন্ম নিয়েছিল, সেই সন্দেহ থেকেই এইটার ইয়ে তো। হ্যাঁ, সন্দেহ আচ্ছা, থেকে এটারই। বলছি আপনার নামটা? মামুনি দাস। আপনার কি হয় সম্পর্কে? আমার দেওর। দেওর হয়। আর আপনি আপনার বিয়ের পরেই তো ওনার বিয়ে হয়েছে? হ্যাঁ, না, আমার প্রথমে ছোটটার বিয়ে হয়েছে, আচ্ছা তারপরে আমার বিয়ে হয়েছে, আচ্ছা। তারপরে ওর কতদিন পর তারপর মেজোটা তা বিয়ে হয়েছে। আমরা যে বাড়ি ঘর দেখলাম ওনার, তো বেশ মানে অর্থ মানে মোটামুটি না, আমাদের মানে এমনি কিছু নাই তো, আমার শ্বশুর মানে ডিএসপি কাজ করতো, তখন আচ্ছা। আমার শ্বশুর যখন ছিল তখন আমার শ্বশুর এগুলো সব করে দিয়েছে। আমাদের তো সেরকম জমি জায়গা নাই, আমাদের খালি 10 কাঠা জমি, আমরা লোকের ঘরে মুনিশ খেটে আরে খাই। ও, তো এই যে এখন যে ওরাও খায়, আমরাও খাই, আমরা তাহলে এই যে তিনজনা মাসে মাসে যে ওনাকে 7,000 টাকা করে যে পাঠাতে হতো, সেই অর্থটা কোথা থেকে? ওই তো ছেলেটা লোকে বউটা যখন ছিল আমাদের সব করে আরে দিত, আমাদের তো ভাই, তাহলে আমাদেরকে সব করে দিতে হতো, ওই চাষবাস করে দিত, লোকের জমি নিয়ে আরে চাষ করে দেবে, সেইখান থেকে বিক্রি কাটা করে করে আলু মানে ধান মানে সব বন্ধক টন্ধক দিয়ে পরে ওকে রেখে নিয়ে এসেছিল যে সে ভালো হয়। আচ্ছা, আপনারা এরকম কোনোদিন বুঝতে পেরেছিলেন যে এরকম কোনো একটা না, দুর্ঘটনা না, কোনোদিন ঘটে যাবে? করতে পারেন না, না কোনোদিনই বোঝা যায় নাই। আর এমনি ভালো মানুষ তো, বোঝা যাচ্ছিল ভালো মানুষ, কাজ করছে, সবই করছে, কালকে তো সারাদিন কাজ করেছে। ওনার নাম বললেন হচ্ছে মানস দাস। মানস দাস। সারাদিন কাজ করেছে, যে কাজ করে নাই তা না, আজকে আমাদের বোঝাও এই যায় নাই। মুহূর্তে আমরা আলমপুরে দাঁড়িয়ে রয়েছি। আলমপুর সোনামুখী থানার অন্তর্গত ডিপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি ছোট সমৃদ্ধশালী গ্রাম। এখানকার অধিকাংশ মানুষ, বলবো না বেশিরভাগ মানুষ কৃষক, তাদের চাষবাস করেই জীবন জীবিকা নির্বাহ করে। আজকে আমরা একটা অত্যন্ত দুর্ঘটনাময় পরিবেশের মধ্যে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি, গতকাল রাত্রে ঠিক এর পাশের বাড়িতেই একটা বড় দুর্ঘটনা ঘটে। এনারা তাদেরই আত্মীয় স্বজন। এই বাড়িরই ইনি হচ্ছেন বড় দাদা, তার স্ত্রী এবং ওনার ছোট ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম। মানস দাস নামে এক ব্যক্তি, তিনি তার ওনাদের কাছ থেকে যেটুকু আমরা জানতে পারলাম যে ওনার মা মারা যাওয়ার পর, অর্থাৎ মানস দাসের মা মারা যাওয়ার পর উনি মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছিলেন। সেই আঘাত বা সেই অবসাদ থেকে সেটা এমন একটা জায়গায় পৌঁছায়, ওনাকে বর্ধমানে কয়েক বছর মানসিক চিকিৎসার মধ্যে হসপিটালেও ভর্তি করতে হয়েছিল। এখন সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে, মানসিক হসপিটাল থেকে ভর্তি হয়ে তারপরে হয়তো সাময়িক কিছু সুস্থ হয়েছিল, কিন্তু সাময়িক সুস্থতার পরেও তিনি বাস্তবিক জীবনে স্বাভাবিক জীবনযাপন করলেও কিন্তু তার মনের ভিতরে হয়তো মনের কোনো একটা জায়গায় কোনো একটা অন্ধকার জায়গা ছিল, সে জায়গাটায় হয়তো সঠিকভাবে আলো পৌঁছায়নি। বেশিরভাগ সময় তিনি তার স্ত্রীকে সন্দেহ করতেন এবং গতকাল এই সন্দেহেরই হয়তো বশবর্তী হয়ে প্রথমে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে, কাটারি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পর নিজে ভয়ঙ্কর ভাইগ্রেন্ট এবং অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠেন। তখন ওনারই সন্তান ওম দাস, যার বয়স 9 বছর, সেই ওম দাস তার আতঙ্কিত হয়ে পাশে কাকা জেঠাদের ডাকতে আসে এবং ওনার ভাইরা যেয়ে দেখেন উনি আরো ভয়ঙ্কর হয়ে আছে এবং প্রত্যেককে বলছে আমি কেটে দেবো। এমতো অবস্থায় তারাও ভীত সন্ত্রস্ত হয়ে এলাকার মানুষকে ডাকতে আসে। ডাকতে আসার পর যেয়ে দেখে তাদের নিজের মেজ ভাই মানসবাবু, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তিনিও গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনাটা সম্পর্কে আমরা এলাকায় এসে যা দেখলাম, একটা থমথমে পরিবেশ, এলাকার মধ্যে একটা শোকের বাতাবরণ, পরিবার পরিজনের মধ্যেও একটা প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণার মধ্যে তারা আছেন। আমরা বুঝতে পারছি যে মানসিক অবসাদই হয়তো দুটো জীবনকে কেড়ে নিল। আগামী দিনে হয়তো এর থেকে
এর পেছনে কোনো রহস্য যদি লুকিয়ে থাকে, সেটা হয়তো পুলিশ প্রশাসন তা উদ্ধার করবে। এবং এখন বর্তমানে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই হত্যা এবং হত্যার পরে যে আত্মহত্যা, এইটার পেছনে মানসিক অবসাদ, মনের কোনো সমস্যা, মনের কোনো রোগই এর প্রথম ও প্রধান কারণ হিসাবেই বোঝা যাচ্ছে। আলমপুর থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট। সঞ্জয় মণ্ডলের আলমপুর থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় সুজয় মণ্ডল, বঙ্গ সংবাদ।